হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। 2025 সালের এইচএস পরীক্ষার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরীক্ষার সময় চলে আসছে, কিন্তু এখনও পর্যন্ত সিলেবাস কমপ্লিট হলো না। কি পড়ব, কোন প্রশ্ন পরীক্ষায় আসবে, এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ভিডিওতে। কারণ তোমাদের খুব অল্প সময়ে কম পরিশ্রমে বেশি নম্বর পেতে গেলে কিন্তু প্রয়োজন একটা খুব ভালো সাজেশান। আর এই সাজেশান থেকে তোমরা বড় প্রশ্ন থেকে পেয়ে যাবে 35 থেকে 40 নম্বর কমন। তাই আর দেরি না করে চলো দেখে নাও সাজেশানগুলি। এগুলি হলো তোমাদের পুরো অধ্যায় ভিত্তিক সাজেশান। প্রতিটা অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে সম্পূর্ণ অ্যানালাইসিস করা হয়েছে বিগত কয়েক বছরের প্রশ্ন নিয়ে। তোমাদের 2025 সালের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে, খুব গুরুত্বপূর্ণ সাজেশান। তোমরা কেউ মিস করবে না। তোমরা যদি এই সমস্ত সাজেশানগুলো তোমরা কমপ্লিট করতে পারো, তোমরা 2025 সালে তোমাদের যে বড় প্রশ্ন 40 নম্বর থাকছে তার মধ্যে 35 থেকে 40 নম্বর তোমরা কমন পাবে। সুতরাং খুবই ভরসা করে এবং আত্মবিশ্বাসের সাথে তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো। দেখে নাও অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলি যেগুলি তোমাদের 2025-এ তোমাদের কমন আসতে চলেছে। দেখো প্রথম অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখো স্টার মারা আছে। যে প্রশ্নগুলিতে সবচেয়ে বেশি স্টার মারা আছে সেই প্রশ্নগুলো কিন্তু সেই অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এমন কিছু কিছু অধ্যায় আছে যেখানে একটা মাত্র বড় প্রশ্ন রয়েছে, যেগুলি ছাড়া অন্য কোনো প্রশ্ন আসবে না। সুতরাং আত্মবিশ্বাসের সাথে এই সমস্ত প্রশ্নগুলির প্রিপারেশন নিতে শুরু করো। দেখো প্রথম অধ্যায়, দেখো শিখন অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হচ্ছে প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্রের বর্ণনা দাও, প্রেষণার শিক্ষাগত গুরুত্ব। এটা হচ্ছে প্রথম প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বকে আলোচনা করো। এই যে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা প্রত্যেকটা সালে এসেছে। তবে এই যে 2024-এ যারা পরীক্ষা দিয়েছে এই প্রশ্নটা কিন্তু আসেনি। আর তোমাদের এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 2025-এ আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 90% এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। এই দুটো প্রশ্ন কিন্তু ছাড়া চলবে না। তারপরে দেখো 3 নম্বরে পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। 4-এ দেখো আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা। এই 4টে প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে এই 4টি বড় প্রশ্ন করলে তোমাদেরকে আর কিচ্ছু করতে হবে না। দ্বিতীয়ত দেখো শিখন কৌশল চ্যাপ্টার থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্কিনার বক্স কি, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বকে ব্যাখ্যা করো। এখানে স্ক্যানার হয়ে গেছে, এখানে লিখবে স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব কি ব্যাখ্যা করো বা সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয়ত দেখো থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি। শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটো মূল সূত্রের গুরুত্ব লেখো। এই থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কখনো 1 নম্বরের জন্য চলে এসেছে যে ফললাভের সূত্রকে কি, অনুশীলনের সূত্রকে কি, ব্যবহারের সূত্রকে কি। এইটা হচ্ছে 3টে হচ্ছে মূল সূত্র, আবার বড় প্রশ্ন হিসাবে চলে এসছে। ঠিক আছে। তারপরে 3 নম্বরে দেখো প্রচেষ্টা ভুলের শিখন কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্বগুলি আলোচনা করো। 3 নম্বর চ্যাপ্টারতে দেখো রাশিবিজ্ঞান চ্যাপ্টারতে কি আসতে পারে। রাশিবিজ্ঞান চ্যাপ্টারে তোমরা যারা অঙ্ক শিখেছো, মিন মিডিয়ান মোড কিভাবে নির্ণয় করতে হয় তোমরা শিখেছো। এখানে তোমাদের স্কোর কমন নিয়ে কোনো লাভ নেই, যে স্কোর পরিসংখ্যা এইগুলো নিয়ে কোনো লাভ নেই। কারণ এগুলো যেমনভাবে আসুক না কেন, তোমরা যদি অঙ্ক শিখে যাও তুমি সেইভাবে করে আসতে পারবে। এই যে 75 থেকে 79 যদি 15 থেকে 20 হয় বা 20 থেকে 25 হয়, 25 থেকে 30 হয়, বিষয়টা একই। সংখ্যার যে ডিফারেন্স অনুযায়ী যাই দিক না কেন, যেরকমই স্কোর দিক না কেন, তুমি মিন মিডিয়ান মোড শিখে খেলে এর কোনো কমনের যুক্তিযুক্ততা নেই, মানে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এবার যেগুলো লেখার জন্য যেগুলো আসতে হবে, যেগুলো পড়তে হবে, সেগুলো হচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। ঠিক আছে, এটা 1 বা 2-এর জন্য অ্যাটাচ করে আসতে পারে, এই অঙ্কের সাথে 2 নম্বরে হিসেবে আসতে পারে। নিচের শ্রেণীবিন্যাস থেকে মিডিয়ান নির্ণয় করো। এই যে স্কোর থেকে তোমাদেরকে শ্রেণীবিন্যাস নির্ণয় করতে হবে। স্কোরের পরিবর্তে অন্য একটা স্কোর দিতে পারে, কিন্তু নিয়ম একই থাকবে। মিনের বা মিডিয়ানের যেমনই স্কোর হোক না কেন, তুমি শিখে গেছে একরকম, পরীক্ষায় এসেছে অন্যরকম, মানে স্কোর একটু চেঞ্জ করে বা ঘুরিয়ে দিয়েছে, কিন্তু নিয়ম একই হবে। তুমি যদি অঙ্ক শেখো
উত্তর তোমার সঠিক হবে। তারপরে দেখো মিডিয়ানের সংজ্ঞা দাও, নিম্নলিখিত বন্ধন থেকে মিন নির্ণয় করো। এরকম একটা স্কোর দিয়ে দিতে পারে, তাই প্রত্যেকটা আমি প্রশ্নের নিচে আমি এরকম আর স্কোর দিইনি, এটা তোমাকে মিন নির্ণয় করে নিতে হবে। 3 নম্বর দেখো মিন বা গড় বলতে কি বোঝো, নিম্নলিখিত বন্ধন থেকে মিন নির্ণয় করো, এরকম প্রশ্ন আসতে পারে। তারপর দেখো 4 দেখে মোট বা ভূশিষ্ঠক বলতে কি বোঝো, নিম্নলিখিত বন্ধন থেকে ভূশিষ্ঠক নির্ণয় করো। তারপর তোমাদের 4 নম্বরের অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের এই 2025-এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে, যেটা আসার সম্ভাবনা 80%-এর উপরে রয়েছে। দেখো সমসুযোগ বলতে কি বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণাকেই ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু ছাড়া যাবে না। তারপর 2 দেখে দেখো ভারতীয় সংবিধানের শিক্ষা সম্পর্কিত ধারাগুলি উল্লেখ করো, এটাও খুব গুরুত্বপূর্ণ। এই 4 নম্বর অধ্যায় থেকে এই 2টি প্রশ্ন করলে অ্যানফ, তোমাদের আর বেশি কিছু করতে হবে না। তারপরে দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 49 সাল, এই যে কমিশনের 2টি বড় প্রশ্ন তোমাদের পড়তে হবে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। আর 2 দেখে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে সমস্ত সুপারিশ করেছে সেগুলি আলোচনা করো। এই 2টো পড়লে তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কিছু পড়তে হবে না। তারপর দেখো 6 নম্বর মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের মধ্যে যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে, দেখো তোমরা এই যে রাধাকৃষ্ণন এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে এবছরে মাধ্যমিক শিক্ষা কমিশন, কারণ 2024-এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে প্রশ্ন এসেছে, কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে প্রশ্ন আসেনি। তোমাদের এই যে শিক্ষা কমিশনগুলো রয়েছে, এই বিভিন্ন শিক্ষা কমিশন থেকে মাত্র 3টি কোশ্চেন আসবে বড় নম্বরের, এবং তোমাদের যে কোনো 2টি করতে হবে। তাই যেহেতু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে প্রশ্ন এসে গেছে, সেহেতু তোমরা যদি পারো অবশ্যই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের থেকে যেসব প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো কমপ্লিট করতে পারো। আর যদি ওটা খুবই চাপের হয়ে যায় তাহলে কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন অবশ্যই তোমরা খেয়াল করবে। মাধ্যমিক শিক্ষা কোঠারি কমিশন থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে। তারপরে জাতীয় শিক্ষানীতি থেকে কিন্তু আগের বছরে 2024-এ কোনো প্রশ্ন আসেনি। সুতরাং তোমাদের কিন্তু এই যে 4টে যে কমিশন দেখতে পাচ্ছ শিক্ষানীতি, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমিক এবং জাতীয় মাধ্যমিক শিক্ষা কমিশন এবং জাতীয় শিক্ষানীতি। তো আমি বলছি না যে তুমি কোঠারি কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এগুলো পড়তে হবে না, কিন্তু তাদের ওই 2টো কমিশনের থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বা জোর দেবে মাধ্যমিক শিক্ষা কমিশন এবং জাতীয় শিক্ষানীতিতে। দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনে কি বলেছে, মুডলিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে যে সমস্ত সুপারিশ করেছে সেগুলো আলোচনা করো। দ্বিতীয়ত বলেছে মাধ্যমিক শিক্ষা কমিশন পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে যে সুপারিশ করেছে তা আলোচনা করো। কোঠারি কমিশনে একটা মাত্র প্রশ্ন করলেই হয়ে যাবে। দেখো প্রাক প্রাথমিক শিক্ষা কি, প্রাক প্রাথমিক শিক্ষা স্তরে শিক্ষার উদ্দেশ্য কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশন যে সুপারিশগুলি করেছে তা আলোচনা করো। তারপরে দেখো জাতীয় শিক্ষানীতিতে এখান থেকে তোমাদের 3টে প্রশ্ন দেওয়া হয়েছে। এই 3টে প্রশ্ন কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে 1986 সালে জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি, তারপরে জাতীয় শিক্ষানীতি বা রামমূর্তি কমিটি এর পর্যালোচনার পরিপ্রেক্ষিতে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশ, তারপর 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশ করেছিল। এই 3টে প্রশ্ন থেকে আশা করছি তোমরা একটা কমন পেয়ে যাবে। তোমাদের জাতীয় শিক্ষানীতি এবং মাধ্যমিক শিক্ষা কমিশন এই 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারপর দেখো এই যে 9 অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত কিন্তু 4 নম্বরের প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন হিসেবে 4 নম্বর থাকবে, এখানে কোনো 8 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না। প্রথমে 9 নম্বর অধ্যায় অর্থাৎ ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের, এই অধ্যায় থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় হচ্ছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো, মানে কি প্রয়োজনীয়তা রয়েছে, মানে কি দরকার রয়েছে। 3 নম্বর হচ্ছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি উল্লেখ করো। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই 5টা পড়তে হবে। তারপর 10-এর দেখে দেখো
প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কি? এই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য সরকারি গৃহীত পদক্ষেপ বা কর্মসূচিগুলি আলোচনা করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, 10ম অধ্যায় থেকে। তারপরে দেখো 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায় থেকে বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, এই চ্যাপ্টার থেকে দেখো কর্মের জন্য শিক্ষা কি এবং এই শিক্ষা বাস্তবায়নের বিদ্যালয়ের উদ্দেশ্য কি, এই প্রশ্নটা পড়ে গেছে। এখানে কিন্তু 4টে শিক্ষার কথা বলা হয়েছে, একসঙ্গে বাঁচার শিক্ষা, জ্ঞান অর্জনের শিক্ষা, মানুষের শিক্ষা, মানুষের শিক্ষা, আর হচ্ছে কর্মের জন্য শিক্ষা। তাহলে সেই একটা প্রশ্ন পড়ে গেছে 2024-এ, থাকে তাহলে 3টে প্রশ্ন। এই 3টে প্রশ্ন করে গেলে তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কিচ্ছু করতে হবে না। এই 3টের মধ্যে একটা তোমরা কমন পেয়ে যাচ্ছ। তারপরে দেখো 12 নম্বর অধ্যায়ে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। প্রতিটা প্রশ্নের মান এখানে 4। প্রথম প্রশ্ন, শিক্ষা প্রযুক্তির যে কোনো 4টি সুবিধা। 2 হচ্ছে শিক্ষা প্রযুক্তির ব্যবহার লেখো। 3 হচ্ছে শিক্ষা প্রযুক্তি বা কম্পিউটার শিক্ষকের বিকল্প হিসেবে গণ্য করা যায় কি। এই চ্যাপ্টারে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই 3-এর প্রশ্নটা, সবচেয়ে বেশি স্কোর হয়েছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে। তারপরে 4-এর দেখে দেখো শিক্ষা প্রযুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো। 5-এর দেখো শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলি লেখো। এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি পরীক্ষায় প্রস্তুতি নিয়ে যাও তাহলে আশা করছি 40-এর মধ্যে 40 থেকে 35 থেকে 40 তোমরা কমন পাবে। আত্মবিশ্বাসের সাথে প্রিপারেশন নাও, তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করছে।